দর্শক, এই মুহূর্তে অনেক বড় একটা খবর আসছে। ইতিহাসে এই প্রথমবারের মতো এমন এক ঘটনা ঘটলো। আসল খেলাটা ডক্টর মোহাম্মদ ইউনুস খেলে ফেলেছেন গত 48 ঘন্টায়। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ম্যাজিক ট্রিক দেখালেন যাতে আগামী 100 বছর কেন 500 বছরেও। কিন্তু ডক্টর ইউনুসের মতন মানুষরা কথা কম বলে কাজ বেশি করে। দেখেন, ঘটনা কিন্তু ঘটাই দিছে, লাগাই দিছে। এটা হচ্ছে সিস্টেম। আমি বুঝাতে পারছি, যারা খেলে এইভাবে খেলে। ইউনুস সাহেব কি করেন তিনি জানেন, ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড় তিনি। ভাই, ওই আমাদের দেশীয় মাঠে তিনি আসলে খেলেন না। অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। কিছুটা হলো মনে হচ্ছে শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসেই গেল। অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে প্রথমবারের মতো যে কারণে এবার ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনার যে মূল মাস্টার মাইন্ড বা মূল হোতা ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাস সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং এই বিষয়ে রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই দুইজনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের রাজনীতির প্যাটার্নই পরিবর্তন করে দিয়েছেন একজন ব্যক্তি। একজন নতুন নেতার আবির্ভাব ঘটেছে। তার এই স্মার্ট রাজনীতির কারণে গোটা রাজনীতির প্যাটার্নই পরিবর্তন হয়ে গেছে। এই ধারণাটা পুরা পরিবর্তন করে ফেলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কুমিল্লার ভাষায় একটা কথা আছে, মানে মুসলিম ভাইয়ের বই প্রায় কথাটা বলে, কথা তো কচ্চা কলজাটা ফাইরালাস। মানে কথা বুলেট মিসাইল ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী। আসলে কিন্তু তাই। আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যেই শব্দ মিসাইল ছড়লাম আমরা, এটার ইফেক্টটা কত বড় আকার ধরবে এটা আপনার কল্পনার বাহিরে। কেন বলছি, এতদিন যাবৎ ভারত বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে নানান কথা বলছে। বাংলাদেশে কোন একটা পান থেকে চুন খসলে এটাকে তারা সংখ্যালঘু নির্যাতনের দিকে নিয়ে যেত। এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেক ঘটনা ঘটে, পার্সোনাল ইস্যুতে এলাকায় মানুষের সাথে মানুষের ভেজাল ঘটে। দুই চারটা যে বাংলাদেশে ঘটে না, আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু ঘটলেই এটা সংখ্যালঘু, এটাকে নিয়ে ভারতে আন্দোলন, বাংলাদেশের সেনাবাহিনী পাঠাও, সার্জিক্যাল স্ট্রাইক করব, জাতিসংঘে নক দেওয়া, এই যে খেলাটা ভারত খেলতেছিল। সম্প্রতি 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন অর্থাৎ মেরি ক্রিসমাসে ভারতের কিছু সংগঠন, উগ্রবাদী সংগঠন, এরা প্রায় 60টারও বেশি গির্জাতে গিয়া হামলা চালাইছে। প্রকাশ্যে আপনারা দেখছেন যে একজন খ্রিস্টান পাদ্রীকে দিয়া বা ফাদারকে দিয়া জয় শ্রীরাম এরকম বলাচ্ছে। মেরি অর্থাৎ আমাদের যিনি মরিয়ম আলাইহিস সালাম আছেন, খ্রিস্টানরা তাকে মা মেরি বলেন, ওনাকে নিয়ে কটূক্তি করেছেন। বিশ্ব মিডিয়ায় এই বিষয়গুলো কিন্তু ফলাও করে প্রচারিত হয়ে গেছে, এগুলো ভাইরাল হয়ে গেছে। কারণ এতদিন ভারতে যেটা হইতো, মুসলিমদের সাথে নানান ঘটনা করতো তারা, ধর্মীয় অনেক ইস্যুতে বা বিয়ে শাদী থেকে শুরু করে ধর্ম পরিবর্তন, কুরবানি, তালাক, হ্যাঁ বিধবা বিবাহ, অনেক কিছুতে এরা কিন্তু সেখানে নিজস্ব আইন কানুন মানে আপনার প্রয়োগ করতো, রাষ্ট্রের আইনের বাইরে নিজস্ব আইন। এতদিন এগুলা মুসলিমদের সাথে ঘটায় পশ্চিমা বিশ্ব খুব বেশি কথা বলে নাই, কিন্তু যখন খ্রিস্টানদের সাথে ঘটলো বিশ্ব মিডিয়ায় খবরটা ফলাও করে প্রচার হলো। আর এই সুযোগে বাংলাদেশ থেকে শব্দ মিসাইল ছোড়া হয়েছে ভারতে। সাম্প্রতিক সময়ে ভারতের সংখ্যালঘু মানে শুধু মুসলিম তা না, যে কোনো একটা দেশে মূল ধর্মের যেটা আছে, ধরুন বাংলাদেশ ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ, ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। তো ভারতে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যে জাতি সংস্কৃতি আছে তারা যারাই আছে সবাই কিন্তু সংখ্যালঘু। তো ভারতে এই সংখ্যালঘু হত্যাও হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এই ঘটনাগুলোই গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের কাছে এবার শব্দ মিসাইল ছুড়েছে, অর্থাৎ দাবি জানিয়েছে ঢাকা। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম তিনি এই উদ্বেগ জানিয়েছেন। তিনি বলছেন যে ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে যে সকল ঘটনা, গণপিটুনি, নির্বিচারে আটক, ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয়।
এই মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবককে যেভাবে শেষ করে দেওয়া হলো, বিহারে মোহাম্মদ আতাহার হোসেনকে যেভাবে শেষ করা হলো, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে যেভাবে শেষ করা হলো, বিভিন্ন স্থানে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যেই গণপিটুনি সহিংসতার ঘটনা ঘটছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর যেই ঘটনাগুলো ঘটেছে, এই বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এইসব ঘটনাকে আমরা অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবেই দেখি। এমনকি এই ঘটনাগুলো নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ, যেন এ ব্যাপারে সবাই সোচ্চার হয়। তবে ভারত বরাবরের মতন বলছে না 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 না, এরকম হয় নাই। এস জয়শঙ্কর আমাদের এই বক্তব্যের প্রেক্ষিতে সে জবাব দিয়েছে, আসলে এগুলো এরকম না। ভারত সরকার তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাইটসের ব্যাপারে খুবই সচেতন, সেই দেশে মানুষ ভালো আছে। এগুলো বাংলাদেশ থেকে এক ধরনের বক্তব্য বলা হচ্ছে, এবং বাংলাদেশ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। তো এই খেলাটা আমার কাছে ভালো লাগছে, যে আমাদের দরকার আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন সময় এগুলো নিয়ে কথা বলা, কারণ ঘটনা তো ঘটতেছে প্রতিনিয়ত। বাংলাদেশ নিয়ে যখন তারা কথা বলে, তাদের গণমাধ্যমগুলো খুব শক্তিশালী, বিশ্বে এগুলা মানুষ দেখে, আমাদের গুলো দেখে না। সো বিশ্ব মিডিয়া হাতে পাইলেই দরকার হচ্ছে এইসব বিষয়ে কথা বলা। অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুটা হলো মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। দর্শক, এখানে ব্যক্তি ইউনূসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি। তার মধ্যে নিউট্রালিটি আছে, তার মধ্যে আন্তরিকতা আছে, তার মধ্যে জুলাইয়ের প্রতি কমিটমেন্ট আছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকীদা অবস্থান আছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট, উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ, প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনূসকে ইন্টারাপ্ট করছে, বাধাগ্রস্ত করছে। ইউনূস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না। যেমন ইউনূস চেয়েছিলেন ডক্টর খলিল রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে, কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি। কারণ ডক্টর খলিল রহমানের সাথে ওয়াকারের ঝামেলা আছে, যার ফলে, এবং বর্তমান যে ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির দালাল। তো এইভাবে ইউনূসকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউনূস কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু ভারতপন্থী যে অংশ, এমনকি তৌহিদ হোসেন প্রভুপাত সহ, এরা সেটা হতে দিচ্ছিল না। ভারতকে ইলিশ দিয়েছে, অমুক তমুক, অনেক কিছুই ইউনূস চাননি। আর এইসব কারণেই ইউনূসের অনিচ্ছায় অনেক কাজ করতে হয়েছে। তিনি যা চান অনেক কিছুই করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন। তারপরে জামাত, চরমনাই সহ এই নাহিদ ইসলাম, রানা নাসিরুদ্দিন পাটোয়ারিরা বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনূসকে রেখে দিয়েছে। বিএনপি তখন বলেছিল চলে যাক, বিকল্প আছে, কারোর জন্য তার বসে থাকবে না। সালাউদ্দিন বলেছিল, মনে আছে আপনাদের নিঃসন্দেহে। তো এই জায়গায় ওসমান হাদির প্রতি ইউনূসের ব্যক্তি প্রফেসর ইউনূসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং তার কথাবার্তা আচার আচরণে এটা স্পষ্ট হয়েছে। কিন্তু ওই যে অদৃশ্য একটা অপশক্তি যারা ইউনূসকে আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। এখন ইউনূস তো বারবার তিনি চলে যাব, আমি আর থাকবো না, এটা বলতে পারেন না, এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন। তো সেই জায়গায় ইউনূস অনেক ক্ষেত্রে অসহায়, নিরুপায়। এখন যেহেতু আর ডিপ স্টেট থেকে শুরু করে ভারত, বিএনপি একটা বিরাট অংশ ইউনূসের বিরুদ্ধে ছিল। আসলে ইউনূসের যে শত্রু বাংলাদেশে, এই সরকার, এই রাষ্ট্রে, ইউনূস এতদিন অভ্যুত্থানের কবলে পড়ে জেলে থাকার কথা ছিল, আয়নাঘর দেখতে দেয় না, কত কিছু, কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি। কেন? জনতার শক্তির ফলে ইউনূস টিকে গিয়েছেন। জনগণ ইউনূসকে টিকিয়ে রেখেছে, জনগণ ইউনূসের সাথে ছিল, পাশে ছিল। দ্যাট হ্যাপেন্ড। এটাই আসল ঘটনা। কারণ ওই অপশক্তি দেখেছে ইউনূসের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কিছু করি, আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র, তার নাট বল্টু থাকবে না, আমার অফিসের ইট বালু সিমেন্ট কিচ্ছু থাকবে না, পোলাপান সব নিয়ে যাবে। জনতার এই সিভিয়ার সমর্থনের কারণে ইউনূস টিকে আছে। এখন দেখেন, একবার আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশন অফিস বা কনসুলেট অফিসে ভারতের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা ভয়ানক হামলা করেছিল। তখন ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না, কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি, যেটা এবার বিভিন্ন কনসুলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে। এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের, এটা অতীতে কখনো করেনি। এখন ইউনূসের যে এই আঙ্গুল বাঁকা করা, এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। কি সেটা? ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে। এখন এই প্রতিশ্রুতি মোদির কাছ থেকে আদায় করতে পারা, এটা অসম্ভবকে সম্ভব করার মতো। এই যে কূটনৈতিক টানপ্রাণ বা আরো যেগুলো দেখেন, এগুলোর ফলে এটা হয়েছে। ইউনূস আঙ্গুল বাঁকা করার ফলে এটা হয়েছে। এখন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দেওয়ার, শুধু কি তাই? ঘটনার নতুন ডেভেলপমেন্ট, সেখানে সেই শুটারের 2 সহযোগী অলরেডি গ্রেপ্তার ভারতে। এটা হচ্ছে লাস্ট খবর। এবং শুটার ভারতে আছেন, এটাও পুলিশ নিশ্চিত করেছে, অবশেষে স্বীকার করলো যে ভারতে পালিয়ে গেছেন। যেহেতু 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে, হয়তোবা সেই শুটার আসল ব্যক্তি, তিনিও গ্রেপ্তার হবেন। এবং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত হয়তো
হাদি হত্যার রহস্য উদ্ঘাটন হবে। দেখেন এখানে ইন্টারেস্টিংলি বলি, এটা আমি জেনে বলছি, একদম অথেন্টিক তথ্য জেনে বলছি, সেই শুটার যে ভারতে পালিয়ে গেছেন এটা ইউনূস সরকার আরো কমপক্ষে 1 সপ্তাহ আগে জেনেছে। ও যখন আপনারা চারিদিকে শুনেছেন যে পালিয়ে গেছে, যমুনা টিভির তদন্ত ইত্যাদি ইত্যাদি, যুগান্তরের তদন্ত, তখনই এটা সরকারও নিশ্চিত হয়েছে যে আসলে সেই শুটার মাসুদ নাকি পালিয়ে গেছে। কিন্তু ঘোষণাটা এসে এতদিন পরে কেন দিল? এর মানে এখন অন্যান্য দিক গোছাতে পেরেছে। অপরাধীদের নাম নেওয়া যাবে, অপরাধীদের রহস্য উদ্ঘাটন করা হবে, অপরাধীরা ছাড় পাবে না, এই পরিস্থিতি তৈরি করার পর তারপরে এটা স্বীকার করেছে এবং ভারত থেকে ধরে আনাও সম্ভব হবে হয়তো। এটা মোটামুটি গুছিয়ে তারপরে স্বীকার করেছে। এর মানে এটা সফলতার দ্বার প্রান্ত বলা যায়। এবং এটা কেন সম্ভব হয়েছে? ওই যে জনতা, ইউনূসের শক্তি, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সাধারণ জনগণ, স্বতঃস্ফূর্ত সাইলেন্ট মেজরিটি, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি যেভাবে রাজপথে নেমে আসছে ইনকিলাব মঞ্চ ডাক দিলে স্বতঃস্ফূর্ত ভাবে, নিজের টাকা খরচ করে, কোনো বিরিয়ানি টিরানি কিচ্ছু না, ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ। ইউনূস দেখেছেন যদি ওসমান হাদির এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যে যদি ইউনূস বিপদে পড়েন আর ইউনূস যদি দেশবাসীকে ডাক দেন, কোটি জনতা রাজপথে নেমে আসবে মুহূর্তের মধ্যে। পৃথিবীর কোন শক্তি ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করলে ইউনূসকে বিপদে ফেলতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন, কিচ্ছু লাগবে না, একটা ফেসবুকে পোস্ট দিবেন, সাপোজ ইউনূস ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান, দেখবেন কোটি মানুষ রাজপথে নেমে গেছে কয়েক মিনিটের মধ্যে। পৃথিবীর কোন শক্তি, কোন ট্যাঙ্ক, কেউ কিচ্ছু করতে পারবে, পারমাণবিক বোমা তাদের আটকে রাখতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন পরে এখন স্বীকার করা শুরু হয়েছে যে ভারতে আছেন, ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দিবে, আবার 2 জন গ্রেপ্তার, মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। এই কয়েক ঘন্টা আগে রিজওয়ান হাসান বললেন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ভারতে থাকলে ফেরত দিবে, তার কয়েক ঘন্টা পরে খবর যে ভারতে 2 জন আটক, এরপরে শীঘ্রই শুনবেন যে শুটার মাসুদ আটক, তারপরে শুনবেন যে ফেরত দিয়েছে, তারপরে শুনবেন রিমান্ডের নাম বলেছে। অতএব বিএনপি হোক আর ডিজিএফআই হোক আর যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না, রহস্য উদ্ঘাটন হবে। অসম্ভবকে সম্ভব ইউনূস করেছেন। এখানে বিএনপি মন্ত্রী উপদেষ্টা থেকে শুরু করে ডিপ স্টেট বা আরো যারা ষড়যন্ত্রকারী আছে, তারা কেউ কিন্তু ইউনূসকে এখানে ঠেকাতে পারছে না। এটা আমাদের আশার আলো। বাংলাদেশের রাজনীতির প্যাটার্নই পরিবর্তন করে দিয়েছেন একজন ব্যক্তি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যেন এক নতুন জামাতের আবির্ভাব হয়েছে এবং একজন নতুন নেতার আবির্ভাব ঘটেছে। তিনি এমন ধারায় রাজনীতি করছেন, এমন ভঙ্গিতে রাজনীতি করছেন, এমন স্মার্ট রাজনীতি করছেন, তার এই স্মার্ট রাজনীতির কারণে গোটা রাজনীতির প্যাটার্নই পরিবর্তন হয়ে গেছে। আগে যেখানে পেশি শক্তি দিয়ে রাজনীতি করা হতো, মারামারি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, টাকা দিয়ে ভোট কিনে, ভোট কেন্দ্র দখল করে, মানে রাজনীতিবিদদের চিন্তা ভাবনাই থাকতো যে নির্বাচনে তারা এই কাজগুলো করবে। কিন্তু এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই ধারণাটা পুরা পরিবর্তন করে ফেলেছেন। এখন জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি, আওয়ামী লীগ নাই, এখন জাতীয় পার্টিকে আমরা বাদই রাখলাম। বিএনপির যে রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি, দুটার ভিতরে কোনো পার্থক্য ছিল না, একেবারে সেম কোয়ালিটির রাজনীতি ছিল। এবং বিএনপি হাসিনার পতনের পরবর্তী সময়ে ঠিক তার ওই পুরনো ধাঁচের রাজনীতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছিল। এইখানে এসে জামাতের আমির যেন বিএনপিকে ডেকে বললেন বা পিছন থেকে তার জামার আস্তিন টেনে ধরে বললেন যে ভাই থামো, যে পথে আগাচ্ছ এ পথে আর বেশি দূর যেতে পারবে না, সামনে কণ্টকাকীর্ণ পথ, সামনে মহাসমুদ্র, সামনে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পর্বতমালা, সুতরাং ওই পথে না গিয়ে তোমরা এই পথে হাঁটো, এটি রাজনীতির আসল পথ। তার এই স্মার্ট রাজনীতির কারণে যখন বিএনপি এক পর্যায়ে প্রচন্ড আত্মবিশ্বাসে বলিয়ান হয়েছিল যে ক্ষমতায় তারা চলেই গেছে, শুধুমাত্র ঘোষণা হবার বাকি, এমনকি মানে বাস্তবিক অর্থে তারা ক্ষমতায় না গিয়েই ক্ষমতার স্বাদ গ্রহণ করতে শুরু করেছে। আর ঠিক এই জায়গায় এসে ডক্টর শফিকুর রহমান আস্তে 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 কচ্ছপের গতিতে হেঁটে রাজনীতির মোড়টা আস্তে করে ঘুরিয়ে দিলেন। কি হলো? তারেক রহমান দেশে আসলেন। তারেক রহমান দেশে আসার পরে তিনি যে ব্যাপক নিন্দা এবং দুর্নাম সাথে করে নিয়ে আসলেন, তার দলের যে সীমাহীন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এইগুলো তিনি সাথে করে মাথায় করে বয়ে আনলেন বাংলাদেশের বুকে। আশা করা হচ্ছিল যে তারেক রহমান এসে হয়তো এটি মুছে দিতে পারবেন, কিন্তু সেটি আর হয় নাই। কারণ বিএনপি যখন চেষ্টা করছিল 300 ফিটে তারা 50 লক্ষ মানুষের সমাগম বা 1 কোটি মানুষের সমাবেত করতে, সেখানে সূত্র বলছে, অঙ্ক বলছে, বা একটি ড্রোন শট বলছে যে 300 ফিটে মাত্র 1 কিলোমিটারের ভিতরে তাদের জনসমাগমের চিহ্ন পাওয়া গেছে। আর এই 1 কিলোমিটারের ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক ধারণ করে দাঁড়াতে পারে, আর 1 কিলোমিটারে কত বর্গ কিলোমিটার হয়, এইটা দিয়ে ভাগ করে যোগ বিয়োগ করে দেখা গেছে সেখানে 2,25,000 থেকে মাত্র 2.5 লক্ষ লোকের সমাগম সেখানে হয়েছিল।
অপরদিকে আমাদের ওসমান হাদির জানাজাই এআই শট বলে দিয়েছে যে সেখানে 14 থেকে 15 লক্ষ লোক হয়েছিল। আমি নিজে সেখানে গিয়েছি, দেখেছি ঘুরে ঘুরে, আমার কাছে মনে হয়েছে 20 লক্ষ মতো লোক হয়েছিল। এই যে বিএনপির যে আত্মবিশ্বাস রাজনীতির মাঠে তারেক রহমানকে কেন্দ্র করে, এটি কিন্তু ভেঙে গেছে। তারপরে তারা নতুন করে আরেকটি স্বপ্ন দেখা শুরু করলো যে এনসিপি কে সাথে নিয়ে তারা রাজনীতি করবে, তাদের জোটে এনসিপি কে তারা ভেড়াতে চাচ্ছিল। তার আগে বিএনপির জোটে যে কয়েকজন জোট সঙ্গী ছিল তার ভিতরে আবার কেউ কেউ কিন্তু ভেঙে বেরিয়ে চলে এসেছে, যেমন মুস্তাফিজুর রহমান ইরান, তিনি অলরেডি ভেঙে চলে এসেছেন। বিএনপির কাছ থেকে বিশ্বাসঘাতকতার চিহ্ন তারা পেয়েছে, যার কারণে তারা চলে এসেছে। মুস্তাফিজুর রহমান ইরান সেটি বলেছে। ইরান কিন্তু জামাতের জোটে যোগ দিচ্ছে। আরো মজার ঘটনা যেটি ঘটেছে, জামাত ইসলামের আমিরের যে ক্যারিশম্যাটিক নেতৃত্ব, এই ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে দেখুন আপনারা এটি কল্পনা করতে পারবেন না যে একজন মুক্তিযোদ্ধা যিনি সারা জীবন জামাতকে, মুক্তিযোদ্ধারা যখন রাজাকার বলে ট্যাগ দেয়, সেক্ষেত্রে আখতারুজ্জামান রঞ্জনের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি জামাত ইসলামে এসেছেন এবং তিনি বারবার বলছেন যে মুক্তিযোদ্ধারা যারা এতদিন ধরে যা বলেছে জামাতের বিরুদ্ধে সম্পূর্ণ বোগাস, আসলে জামাত ইসলাম তা নয়। স্মার্ট মুভিং বলে এটাকে, তিনি রাজনীতির প্যাটার্নই কিন্তু এখানে পরিবর্তন করে দিয়েছেন মেজর আখতারুজ্জামান জামাত ইসলামে যোগদান করার কারণে। আরো মজার ব্যাপার কি জানেন? আরো মজার ব্যাপার হচ্ছে নির্বাচনে যে জোটের যে রাজনীতি, এইখানে কিন্তু বিএনপি ভাবছিল যে জামাত ইসলামকে একটা টেক্কা দিয়ে তারা উড়িয়ে দেবেন, সরিয়ে দেবেন, বা ফু দিয়ে তুড়ি দিয়ে উড়িয়ে দেবেন। কিন্তু জামাতের আমির তিনি যে কোন মানের রাজনীতিবিদ, আমার মনে হয় বিএনপির এই ধারণাটা ছিল না। বিএনপির এই ধারণাটা না থাকার কারণে জামাতকে তারা গন্তিতেই ধরে নেই। প্রথমে তো ফজলুর রহমানকে দিয়ে অনেক কিছু বলাইছে যে তারা 10টার বেশি সিট যদি পায় আমি 20 খাবো, ফজলুর রহমান। এখন কিন্তু সম্পূর্ণ হিসাব পাল্টে গেছে। এখন যেটি হচ্ছে দেখুন, আজকে আমি যখন এই ভিডিও করছি, আজ 28 তারিখ রবিবার রাত 11টা, ততক্ষণে কিন্তু জামাতের জোটে, নির্বাচনী জোটে কারা কারা যাবেন প্রায় কনফার্ম হয়ে গেছে। আগে ছিল 8 দল, এই 8 দলের সাথে নতুন করে যোগ হয়েছে এনসিপি এবং এলডিপির মতো, অর্থাৎ অলি আহমদের মতো ব্যক্তিত্ব, বীর বিক্রম অলি আহমেদ। এটা কি চারটেখানি কথা? এই অলি আহমদ এবং এনসিপি জামাতের জোটে আসার সাথে সাথে বিএনপির কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে যারা বিএনপির অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, যারা বাম ঘরানার বুদ্ধিজীবী, যারা বিএনপির বুদ্ধিজীবী মানেই তো সব বাম, আর বাম মানেই ভারত, এতে কোনো সন্দেহ নেই। এখানে আর কোনো ইফ বাট নো কিচ্ছু নাই, ফুল স্টপ। বাম মানে ভারত, প্রগতিশীল মানে ভারত, এই কয়েকটা জিনিস আপনাদের চিনে রাখলেই হবে। এরা এনসিপি কে এমন ভাবে কান পড়া দিতে শুরু করলো, পানি পড়া দিতে শুরু করলো যে তোমরা জামাতের সাথে যদি যাও তাহলে কিন্তু তোমাদের রাজনীতিক ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তোমরা বিএনপির সাথে না আসলে সমস্যা নাই, কিন্তু একা নির্বাচন করো। রাজনীতিটা বুঝতে পারছেন? ফাহাম আব্দুল সালামের মতো লোক এটি বলেছে, জাহেদুর রহমানের মতো লোক এটি বলেছে। আর ওই যে শাহেদ আলম, তাকে নাকি কি অন্য কোনো নামে ডাকা হয়, এই শাহেদ আলম বেশ কয়েকদিন ধরে চিল্লায় যখন আর পারে নাই, সে আজ কয়েকদিন ধরে 2-3 দিন হলো পানিতে ডুব দিছে, আর তারে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে। এই হচ্ছে এদের বুদ্ধির মাত্রা, বুদ্ধির বহর এদের। তো এনসিপি একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে তারা যেমন, তাদের রাজনীতি যেমন একটা ক্রাইসিসের ভিতর পড়ে যেত, একাও যদি তারা রাজনীতি করতো তাহলেও তাদের রাজনীতি একটা সংকটের ভিতরে প্রবেশ করতো। তারা জীবনে আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কারণ এনসিপি একা রাজনীতি করলে, কোন জোটের সাথে অন্তর্ভুক্ত না হলে, তারা মাত্র 3 থেকে 4টা আসন হয়তো সারা দেশে পেত। আর বিএনপির সাথে গেলেও এরকম তাদের 3 থেকে 4টা আসন দিত। আর বিএনপি এই 3-4টা আসন দিয়ে যেটা করতো, বিএনপিকে তো প্রকাশ্যে এখন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিতে দেখা যাচ্ছে। তারা গণভোট মানে নাই, তারা কোনো কিছু। বিএনপি কিন্তু ক্ষমতায় যদি আসতে পারে তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে ওগুলো একটাও পালন করবে না, একটাও মানবে না। তাহলে এনসিপি যদি ওইখানে যেত, জুলাইয়ের দল দাবিদার হিসেবে যদি সেখানে যেত, এর দায়ভার তো এনসিপির ঘাড়ে বর্তাতো। তার মানে জুলাইয়ের চেতনা তার ঘাট থেকে সম্পূর্ণ মুছে যেত। তারা কি করলো? সিদ্ধান্ত নিল জামাত ইসলামের সাথে আসা। আর জামাত ইসলাম তো শুরু থেকেই জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে। জামাত তাদেরকে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছে। এখন তারা সারা দেশে কমিটি দিতে পেরেছে, এমনকি নাহিদ, সাজিস, হাসনাতরা যেখানে গিয়েছে সেখানে জামাত ইসলাম তাদের নিজেদের লোক দিয়ে তাদেরকে প্রোটেক্ট করেছে। এখন জামাতের জোটে তাদেরকে প্রায় 35 থেকে 40টা প্রায় কনফার্ম হয়ে গেছে। নাহিদ ইসলাম তো আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেন তারা জামাতের জোটে যাচ্ছে, কারণ হচ্ছে ওই সংস্কার কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে তারা এটি বুঝতে পেরেছে যে জামাতের চিন্তা চেতনা এবং তাদের চিন্তা চেতনা প্রায় ঐক্যমত, অনেক বিষয়ে ঐক্যমত, 2-1টি বিষয়ে ভিন্নমত ছাড়া প্রায় সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ করেছে তারা। সুতরাং এইটা ছাড়া তাদের আর কোনো পথ নেই। এখন তারা যদি 35টা আসন যদি জামাত তাদেরকে দিয়ে দেয়,
তাহলে তারা কিন্তু মিনিমাম 30টা আসনে লাভ করবে বলে আমরা মনে করি। তো নাহিদ ইসলামের সাথে যখন আর পারে নাই এই বাম বিএনপির এই বাম রাজনীতিবিদেরা, বুদ্ধিজীবীরা, তখন ওই নারীদেরকে তারা একটু কান পড়া দিয়েছে। আর মেয়েদের তো কান পড়া দেওয়া খুব সহজ, এদের কানের কাছে গিয়ে যা বলা যায় তাই। আর এরা তো কোনোদিন রাজনীতি করেনি, এখনো রাজনীতির রও এরা বোঝে না, তাসনিম যারা টারা দিয়ে যারা আছে। তো এদেরকে দিল, এরা তখন কি করলো, ওই বামদের খপ্পরে পড়ে এনসিপির নাহিদের কাছে তারা চিঠি লিখলো যে না, জামাতের কাছে যাওয়া যাবে না। নাহিদ তো আর এদের কথা শোনে নাই, না শুনে তারা জামাতের জোটে এসেছে। তারা জোটবদ্ধভাবে এখন নির্বাচন করবে। অলি আহমদ এসেছে, 8 দল 10 দল হয়েছে। জামাতের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি, আরো বেশ কয়েকটি দল আসার জন্য তারা চিঠি লিখেছে বা যোগাযোগ করেছে, কিন্তু আপাতত জামাত ইসলামের এই জোটে অন্য কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জামাতের আমির দুঃখ প্রকাশ করেছেন, তবে একসাথে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।